প্রায় 10 বছর হয়ে গেল, আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই। এটা হইলো একটা এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করি যে কম বেশি হেল্প করার জন্য, হেল্প করবো। সাত বাইরে কিরকম কি দেন? ওরা দিতাম প্রায় 1,000 টাকা দিতাম ওরা মানে প্রতি মাসে। প্রতি মাসে? হ্যাঁ হ্যাঁ। তো ওটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে এক একজনের এক এক রকম কারণ কি মানে মাসে। শাহেদ আলমের বরাদ্দ এত বেশি থাকতে কারণ কি? ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ, সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের একটি নিউজ দেখে আমি একটু মর্মাহত। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি নিউজ করেছেন, এই নিউজের সাথে আমিও একটু জড়িত আছি। আমার এখানে গত প্রায় 1 বছর যাবত আমার সোশ্যাল মিডিয়া এবং অনলাইন এবং বিভিন্ন বিষয়ে দেখাশোনা করতেন। তার বিনিময়ে আমি তাকে একটা পারিশ্রমিক দিতাম প্রতি মাসে। এছাড়া কিছু নয়। শুধুমাত্র এটা নয়, আমি আর একটু বলি। আমাদের টোটাল বিজনেসটা পরিচালনা করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজনেস একটা বড় প্ল্যাটফর্ম। তাছাড়াও আমাদের পরিচিতির জন্য আমাদের কমিউনিটির সাংবাদিক, বিভিন্ন সাংবাদিকরাও কিন্তু আমাদের প্রমোশন, বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরেন। এবং আমাদের প্রচারণার জন্য আমাদের কমিউনিটির বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সময় কিন্তু আমরা কাজ করে থাকি। তার প্রেক্ষাপটে ইলিয়াস ভাই অনেকদিন যাবত আছেন, তার সাথে আমার ভালো সম্পর্ক, এবং তিনি কখনোই কোনো নিউজের জন্য বা কোনো কিছুর জন্যই আসেনি, এটাও সত্য। হঠাৎ করে ফোন দিলেন যে ভাই আমাদের জন্য কোনো বরাদ্দ আছে কিনা। আমি বলছি যে হ্যাঁ, আপনাদের জন্য অবশ্যই বরাদ্দ আছে। কম বেশি সবাইরে জন্যই আমরা এটা বরাদ্দটাকে রাখছি, কারণ আমাদের কমিউনিটি অত্যন্ত ছোট, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, সেই হিসাবে আমার এই কথাটা বলা। তো আমার এখানে যারা আমাদের নিউজ করেন বা আমাদের প্রমোশন করেন, তাদের জন্য কম বেশি একটা বরাদ্দ থাকে। আর শাহেদ ভাই ছিলেন আমাদের অনলাইন মিডিয়া এবং দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই বিষয়ে তিনি সরাসরি আমাদের সঙ্গে প্রায় 1 বছর যাবত কাজ করেছেন। তার বিনিময়ে প্রতি মাসে আমি তাকে একটা পারিশ্রমিক দিয়েছি, এর বাইরে কিছু নয়। তিনি কোনো চাঁদাবাজিও করেননি কখনো। এটা আমেরিকার মাটিতে এটা সম্ভবই নয়, কোনো ব্যক্তি কাউকে খোঁজ করে কোনো কিছু নেওয়া বা দেওয়া, এটা আইনগতভাবে আমেরিকার অবৈধ। তো যারা যতটুকু কাজ করেন তাদের পারিশ্রমিক সবাইকে দিতে হয়, এই কথাটা ক্লিয়ার করার জন্যই আমি একটু লাইভে আসলাম। আসিফ নজরুলের ব্যাপারে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের বিষেধাগার আমরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি, এবং এটাকে আমি সমালোচনা না বলে বিষেধাগার বলতেছি, বিকজ দে আর নট বিং লজিক্যাল, সেন্সিবল, রিজনেবল। তারা লাইক স্পাইট, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওনাদের স্পাইট এবং ইন সাম সেন্সেস ম্যালিস। তারপরও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটা পাবলিক ইন্টারেস্টের বিষয়, পাবলিক টপিক, সরকার গঠন, সেই সরকারের ভূমিকা, কি ভূমিকা সরকারের থাকা উচিত, সেটা তারা রাখতেছে কিনা স্টাফ। তো সেইটাকে পিনাকি ভট্টাচার্য ব্যক্তি আক্রমণ করলে ওখানেই রাখছে, যে পাবলিক টপিক পাবলিক জায়গাতেই রাখছে। আর ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন, উনি ওটাকে রিডিউস করে নিয়ে গেছে একদম ফকিন্নিপনাতে। সেখানে উনি এমন নোংরা ব্যক্তি আক্রমণ, অ্যাড হোমিনিং অ্যাটাক, ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি, সেই জায়গাতে রিডিউসড হয়ে আসছে। তো সেইটা টিপিক্যালি আমার রিভিউ করার জুরিসডিকশন যদি না বলি, বা আমার রিভিউ করার এরিয়া অফ ইন্টারেস্টে পড়ে না নেসেসারিলি, এটা কোনো পাবলিক ইন্টারেস্টের বিষয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কোনো শাই অ্যাওয়ে, বিকজ এখানে ন্যায় বিচার জড়িত এবং এখানে মজলুমের পাশে দাঁড়ানোর ব্যাপার জড়িত। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই ধরনের বিষয় বেশিরভাগ সম্ভবত মানুষ বুট শাই অ্যাওয়ে, তারা এই ধরনের কারো কাদা ছড়াছড়িতে আমরা ঢুকি না, আমরা যথেষ্ট সুশীল এবং আমরা যথেষ্ট নবল মানুষজন। কিন্তু সেই একই মানুষ অ্যামেজিংলি এবং অ্যামিউজিংলি আপনি দেখতে পাবেন যে সে যখন বিপদে পড়ে তখন সে আশা করে যে আশেপাশে সবাই তাকে পক্ষ নিক তার, এবং অন্যায়কারীর বিরুদ্ধে ভয়েস রেজ করুক, সে জানি একা হয়ে না পড়ে। বাঙালি দেখবেন সবসময় অভিযোগ করবে যে রাস্তায় আমি বিপদে পড়লাম, কেউ
মুখ খুলে নাই, অফিসে আমার সাথে এরকম পান্ডামি করলো, কেউ প্রতিবাদ করে নাই। সেই একই লোক সবসময় সেফ সাইডে থাকবে, সারা পৃথিবী গোল্লায় যাক আমি মুখ খুলবো না। তো এই ধরনের হিপোক্রিটিক্যাল আচরণ আমাকে শুধু দুঃখিত এবং ব্যথিত করে না, আমাকে ক্ষুব্ধ করে এবং বীতশ্রদ্ধ করে। যেই কারণে আই নেভার শাই অ্যাওয়ে ফ্রম যে কোনো মানুষ যদি ব্যক্তি আপনার থেকে শুরু করে, যে ইউটিউবারদের বিভিন্ন কামড়ি থেকে শুরু করে কি জানি, ওই যে ফুড আপি আপা থেকে শুরু করে এরকম অনেকে কমেন্ট করে যে ভাই আপনি এগুলাতে কথা বলতেছেন কেন, এটা হচ্ছে বিনিথ ইউ অ্যান্ড স্টাফ। আপনি বিপদে পড়লে এই কথা বলবেন না। আপনাকে যখন কোণঠাসা করা হবে তখন আপনি আশা করবেন যে আর কেউ কথা না বলো, ফখরুল ভাই এখন এখানে একটা ফেয়ার অবস্থান নেবেন। সো এগুলো অনেকদিন ধরে দেখতেছি। তো মানুষের এই দুঃখজনক হিপোক্রিসি দুঃখজনক লাগে, কিন্তু কিছু করার নাই। ওনাদের যেগুলো নিয়ে ঠকাঠকি সেটা তো আমরা একটু শুরুতে শুনলাম। তো এখানে যে কয়েকটা প্রোফাউন্ড পয়েন্ট আলোচনা করবো, তার নাম্বার 1 বিং যে কীভাবে মিথ্যাচার করা যায়, কীভাবে মানুষকে মিথ্যা বলে কনভিন্স করা যায়, হাফ ট্রুথ বলে এবং লাইং বাই অমিশন করে। কেস ইন পয়েন্ট, আমরা যদি কথা বলি এখন যে ফোন কনভারসেশনটা নিয়ে, যখন ইলিয়াস হোসেন এই শাহেদ আলমের ব্যাপারে দুইটা অভিযোগ আনলেন, একটা উনি ফোন আলাপ শোনাইলেন যে শাহেদ আলম হচ্ছে টাকা পয়সা নিত মানুষের কাছ থেকে, খলিলুর রহমান। এটার ঘটনা থেকে আমরা জানতে পারলাম কি যে শাহেদ আলম আসলে উনি ওনার ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া এগুলো ম্যানেজ করতেন, সেইটার রিমুনারেশন হিসেবে $1000 না কত ডলার উনি পাইতেন বা দিতেন। সো দ্যাট মেক সেন্স। তারপর যখন আমরা শুনলাম আবার সেই ফোন কনভারসেশন, তখন ইট মেক সেন্স। ও আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু উনি সেটাই বলেন, সর্বোচ্চ বরাদ্দ। কিন্তু যখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা জানতাম না, তখনই যে ছোট কথাটা, এই কথাটা কিন্তু মিস হয়ে গেছিল, তখন বুঝেই নাই। এখন ব্যাকগ্রাউন্ড জানার পর এখন ও আচ্ছা, এর একটা কারণে আলোচনাটা করতেছি। যে কথাটা সবসময় আপনাদেরকে বলি যে অনলাইনে কোনো একটা ঘটনা একটু শুনে সেখান থেকে জাম্প করে একেবারে কনক্লুসিভ একটা পৌঁছে যাবেন না, কনক্লুশনে পৌঁছে যাবেন না। প্রত্যেক ঘটনার পেছনে এত ঘটনা থাকে, এত রকম ডিটেলস থাকে, এত রকম ব্যাখ্যা থাকে, এগুলো সব ডিটেলস না জানলে আমাদের পক্ষে বোঝাই সম্ভব না যে সেখানে সত্যিকার অর্থে কী ঘটছে। আরেকটা অভিযোগ হচ্ছে যে কি শাহেদ আলমের 4টা গাড়ি। এখানে এখন আমরা জানতে পারতেছি শাহেদ আলমের কাছ থেকে যে ইয়েস ট্রু ওনার 4টা গাড়ি আছে, কিন্তু এটা ওনার ইনভেস্টমেন্ট হইলে তো এটা সারপ্রাইজিং কিছু না। কিন্তু ইলিয়াস হোসেন যেভাবে করে এগুলো বললেন, আমি যেখানে যে কোনো দাবি শুনলে আমি 3টা পজ নেই, 50টা অ্যাঙ্গেল থেকে এটাকে বোঝার চেষ্টা করি এটা কতটুকু ক্রেডিবল। সেইখানে আমি ধন্দে পড়ে গেছিলাম এই কথা শুনে যে ইফ ট্রু, এটা যদি একটা ফ্যাকচুয়াল দাবি হয়, শাহেদ আলমের 4টা গাড়ি আছে এবং একাধিক বাড়ি আছে, এত কম সময়ে এতটা করার জন্য যে পরিমাণ সাকসেসফুল লোক হইতে হয়, এটা তো ইনক্রেডিবল টাইপের। সো দেখেন কীভাবে অর্থসত্য এবং মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা যায়। এটা একটা টেকওয়ে ঘটনা থেকে, যেটা আমি আরও অনেক আলোচনা করছি অনেক পর্বে, যে এগুলো আপনারা করবেন না। যে কোনো একটা ঘটনার একটু জেনে এগুলো নিয়ে দৌড়াবেন না। ইলিয়াস হোসেন যে ধরনের কাজ এবং আচরণ করতেছেন, ইট ডাজ নট সারপ্রাইজ মি। আমি আমার বিভিন্ন এপিসোডে আলোচনা করছি যে যারা রাজনীতি নিয়ে কথা বলেন তাদের মধ্যে ব্যালেন্সড মোটামুটি কাদের নাম বলছি বলেন, শাহেদ আলমের নাম বলছি, তারপর মুনির হায়দারের নাম বলছি, এরকম 2-3জন নামের মানুষের নাম কিন্তু আমি ফ্রম টাইম টু টাইম আমার ফেসবুকে লিখছি ডেডিকেটেড ওনাদেরকে নিয়ে, যে এই 2জন মানুষ ব্যালেন্সড আলোচনা করেন, কানামি করেন না। এবং লো অ্যান্ড বিহোল্ড আজকে যত রকমের ছোট রকমই ছেঁচড়ামি আছে এগুলো কারা করতেছে? ইলিয়াস হোসেন তো একেবারে সকল লেভেল ছাড়াই যাচ্ছেন, এবং পিনাকি ভট্টাচার্য ওই লেভেলের আনডিগনিফাইড ডিসঅনারেবল হচ্ছেন না, কিন্তু টু সাম ডিগ্রি উনিও হচ্ছেন। যারা এই টাইপের আচরণ করে, একটা আলোচনা আমি অনেকবার করছি যে আমি মনে করি এরা ভালো লোক না, আমি মনে করি এদের কাছে সমাজ রাষ্ট্র নিরাপদ না, এবং সেটার প্রমাণ আপনারা কিছুটা পাইতে শুরু করতেছেন হোপফুলি, যা অবস্থা দেখতেছেন। এটা একটা চরিত্রের ব্যাপার, এটা একটা চারিত্রিক ব্যাপার না। চুরির টাকা মসজিদে দিয়ে স্বভাব হয় না, যেটা একটা ফান্ডামেন্টালি খারাপ সিস্টেম, সেখান থেকে ভালো কিছু উঠে আসবে না। যেই মানুষের চরিত্র ফান্ডামেন্টালি এই টাইপের, যে কানা টাইপের, সততার প্রশ্নে ন্যায় নীতির প্রশ্নে ন্যায় নীতি খালি ফ্লিপ করে, ভালো সততার ডেফিনেশন ফ্লিপ করে, আওয়ামী লীগের সব খারাপ, বিএনপির কোনো কিছুই খারাপ না, আবার বিএনপির সব খারাপ, আওয়ামী লীগের কোনো খারাপ দেখতে পায় না। আপনি মনে করেন তাদের চরিত্রের এই ফিচার হঠাৎ করে ব্যক্তিগত জীবনে বা লাইফের অন্য ক্ষেত্রে উবে যাবে না? উবে যাবে না। আপনার যদি একজন জ্ঞানী শত্রু হয়, তার সাথে আপনার যত লাগালাগি হোক, আপনি তার কাছে আনসেফ ফিল করবেন না। আপনি ফিল করবেন না যে সে আপনাকে, যে ইলিয়াস হোসেন যেগুলো করার চেষ্টা করতেছেন, মিথ্যাচার করে অপমান অপদস্থ করার, ছোট করার, এই কাজ এতটা আনডিগনিফাইড সে হবে না। একটু ট্রাস্ট আপনার আছে। আর আপনার বন্ধু যদি বা এরকম ছোটো লোক টাইপের বন্ধু হয়, তাহলে আজকে আপনার সে বন্ধু কালকে আপনার সাথে লাগালাগি হইলে পরশু কিন্তু সে তার যেই ক্যারেক্টার ট্রেট এগুলো নিয়ে আপনার উপর ছাপায়া পড়বে। তো এই জন্য এই কথাটা আমি সবসময় বলি, এবং এটা আমি কাইন্ড অফ একটা ফিল্টার। আমি বোঝার চেষ্টা করি একটা মানুষের ইন্টিগ্রিটি আছে কিনা। তার মধ্যে যদি ইন্টিগ্রিটি না থাকে, সে আজকে আমার বন্ধু হইতে পারে, কালকে সাথে ঠোকাঠুকি লাগলে পরশু সে একটা নাইটমেয়ার হয়ে দাঁড়াবে। তাহলে এই ঘটনা থেকে আমরা কয়েকটা মেজর শিক্ষা, শাহেদ আলম এবং মুনির হায়দার ওনারা কিন্তু ব্যালেন্স আলোচনা করেন, এবং যখন এরকম ব্যক্তিগত লেভেলে কিছু জিনিস কাদা ছোড়াছুড়ি নেমে আসলো, তখনও দেখতে পাচ্ছি আমরা সেখানে কে কীভাবে আচরণ করতেছে। ইলিয়াস হোসেন উনি ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিজম যেরকম, ওনার
কাজকর্ম একই রকম, মিথ্যাচার। এবং ওনার ব্যাপারেও শাহেদ আলম কিছু ব্যক্তিগত অভিযোগ তুলে আনছেন। উনি বিয়ে করে ওনার অসুস্থ বউকে রেখে উনি আরেকটা বিয়ে করছেন, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা নাম্বার 1 একান্তই ব্যক্তিগত বিষয়, নাম্বার 2 অনেক কারণেই হইতে পারে, স্ত্রীর সাথে মনোমালিন্য থাকতে পারে, অনেক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যেটাই এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। পুরো ডিটেলস না জেনে আমাদের এগুলোকে জাজ করার কোনো প্রয়োজনই নেই, জাজ করার চেষ্টা করারই প্রয়োজন নাই। আপনি এখন বলতে পারেন আপনি তো আপনার চ্যানেলে অনেক ব্যক্তিগত ঘটনা নিয়ে আলোচনা করেন। ইয়েস, সেটা যখন কোনো বিচারিক প্রক্রিয়া হয়ে যায়, একটা পাবলিক ইন্টারেস্ট টপিকের বিষয় হয়ে গেছে এবং সেটা নিয়ে আদালতে হয়তো মামলা চলতেছে, তখন সেটা আমি বিশ্লেষণ করতে হয় না বিচারের স্বার্থে। অথবা মব একটা সাইড নিয়ে ফেলতেছে, তখন আমাকে একটা সাইড নিতে হয় যে নির্যাতিত, তার ন্যায় বিচার পাওয়ার স্বার্থে, সেটা মানে দ্য কোর্ট অফ পাবলিক অপিনিয়ন হোক অথবা দ্য কোর্ট অফ ল হোক। সকল ঘটনা থেকে যেটা টেক হোম মেসেজ, আমি আপনাদেরকে দৃঢ়ভাবে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনারা এই ধরনের মবগিরি করবেন না। এটা খুবই আনফর্চুনেট। এটা অনলাইন জগতে না আসলে আমি এটা জানতে বুঝতে টের পাইতাম না জীবনে, যে মানুষ কী পরিমাণ ছোট লোক এবং কী পরিমাণ মানে লাইক বদ্ধ আচরণ করতে পারে। একাডেমিক শিক্ষায়, প্রাতিষ্ঠানিক শিক্ষা যে মানুষকে নেসেসারিলি সভ্য উন্নত করতে পারে না, এগুলা অনলাইন না জগতে না আসলে ভালো করে বুঝতে পারতাম না। আমি যখন অনলাইনে এই জিনিসটা রেকগনাইজ করছি যে এটা কী পরিমাণ একটা সিকেনিং, তখন থেকে কিন্তু আমি এটার বিরুদ্ধে এক নাগাড়ে কথা বলে আসতেছি। আপনারা আপনাদের জায়গা থেকে অ্যাওয়ার হন।